থাকবে, বাকিটা মিউট। আজকে একেবারে শুরুতেই আমার খুব ভালো লাগছে, বলা যায় একটা শিহরণটা এই জন্য যে আজকে একসঙ্গে অনেকগুলো শিক্ষক শিক্ষিকাকে পাচ্ছি এবং যারা যে দায়িত্বে আছে সেটা খুব গুরুত্বপূর্ণ। এবং গুরুত্বপূর্ণ এই জন্যে যে তারা সবাই বিজ্ঞানের শিক্ষক। যে কোরআন শরীফ দিয়ে তেলাওয়াতের মধ্য দিয়ে এটা শুরু হলো, সেই কোরআন শরীফে আল্লাহ পাক ঘোষণা করছেন যারা চিন্তাশীল, যারা মননশীল, আমি তাদের জন্য নিদর্শন রেখেছি আকাশে তারকা মণ্ডলীতে। আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম বা সাহিত্যের বা সোশ্যাল সায়েন্সের, তাদের জন্য নয়, আপনাদের মতো যারা বিজ্ঞান নিয়ে চর্চা করেন তাদের জন্য কিন্তু। কারণ আকাশ এবং তারকা মণ্ডলীতে যারা বিজ্ঞান নিয়ে চর্চা করেন তাদের জন্যই নিদর্শনটা বেশি আছে। ফলে আপনারা সেই মননশীল এবং চিন্তাশীল মানুষেরা যারা আজকে এখানে যুক্ত হয়েছেন এবং আমাদের কথা বলার বা কথা শোনার সুযোগ হচ্ছে। প্রথমেই যেটা বলবো যে কোভিড-19 ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এক কথায় বলা যায় যে গোটা বিশ্ববাসীর কাছে এটা আল্লাহ পাকের তরফ থেকে একটা বড় দিক নির্দেশ। আমরা কেউ সেটা বুঝছি, কেউ সেটা বুঝতে পারছি না, এবং এই বোঝাটা নির্ভর করছে আমাদের থট প্রসেসটা কেমন। আমরা যে চিন্তাটা করি, যে চিন্তাশীল মানুষদের কথা বললাম, আল্লাহ বলছেন মননশীল মানুষদের কথা বলছেন। সেই চিন্তাশীল মানুষ বা মননশীল মানুষ যারা, তারা কেমন করে চিন্তা করছেন, কেমন করে তারা ভাবছেন, তার উপরে নির্ভর করছে আল্লাহ পাক যা কিছু করেন, যা কিছু পাঠান, তার মধ্যে কি নিদর্শন আছে, তার মধ্যে কি দিক নির্দেশ আছে এবং তার মধ্যে কি ভালো আছে। সাধারণভাবে আমরা প্রত্যেকে এখানে যারা আছি তারা, তাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবন আছে। আমরা আমাদের জীবনকে ঘিরে নানানভাবে ভাবি, স্বপ্ন দেখি, নানানভাবে চিন্তা করি। ঠিক একইভাবে আমাদের প্রত্যেকের একটা পরিবার আছে, সেটা 2 জন 5 জন 7 জন 10 জন যাই হোক না কেন, সেই পরিবারকে ঘিরে আমাদের ভাবনা আছে, চিন্তা আছে। এবং ঠিক একইভাবে আমরা কোনো না কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, কর্মক্ষেত্রে সেই প্রতিষ্ঠানেরও ভাবনা আছে। আর আমরা একটা রাজ্যের বাসিন্দা, একইভাবে আমরা দেশের বাসিন্দা। সব ক্ষেত্রেই কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন চিন্তা। এই যে চিন্তাটা আমরা কোন অ্যাঙ্গেল থেকে করছি, আমরা যদি সেটা পজিটিভ অ্যাঙ্গেল থেকে দেখি, চিন্তাটা করি, তাহলে আমরা এক ধরনের জিনিস দেখব। আমরা যদি নেগেটিভ অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আরেক অন্যরকম জিনিস দেখব। ফলে এই কোভিড-19 ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কিছু মানুষ হতাশ, কিছু মানুষ বলা যায় যে অসুস্থ হয়ে যাচ্ছে ভয়ে বা হতাশায়। এবং এটা বাস্তব সত্য যে গোটা পৃথিবী জুড়ে একটা সংকট আর্থিক দিক থেকে, সামাজিক ক্ষেত্রে এবং সব ক্ষেত্রে। কিন্তু এই সংকট মানে পৃথিবী শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু না। পৃথিবীকে নতুন করে বাঁচতে হবে, নতুন করে পথ খুঁজতে হবে। সেটা পৃথিবীর মানুষের কাছে যেমন বিষয়টা, রাজ্যের কাছে, দেশের কাছে, তেমনি ব্যক্তিগত বা ভাবে প্রতিষ্ঠানগতভাবে আমাদের কাছে। আমি শুরুতেই যেটা বলবো, সব সময় আমি যেটা বলে থাকি যে আমাদের প্রত্যেকে যে চিন্তা, সেটাকে ইতিবাচক করতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে, যাই হোক না কেন। কারণ এটা আমাদের হাতে নেই, আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো না। ফলে যেটা আমাদের কন্ট্রোলে নেই সেটাকে আমাদের মেনে নিতে হবে এবং তার মধ্যে থেকে ভালোটা কি আছে সেটা আমাদের দেখতে হবে। আমার ছোট্ট অভিজ্ঞতার কথা বলি, যেহেতু আপনারা আমার এই পরিবারেরই সদস্যা, সেজন্য আপনাদেরকে জানতে হবে যে আপনাদের মতো একটা ছোট্ট পরিবার দিয়ে শুরু হয় একটা প্রতিষ্ঠান, মানে 7টা ছেলে নিয়ে আমরা শুরু করেছিলাম। এবং সেই পরিবারের 10 জন মাধ্যমিক দিয়েছিল প্রথম বছর, যার দিলদার হোসেন তার প্রথম ছাত্র। তো দিলদার তার সাক্ষী আছে, পুরো আলামিনের যে উত্থান, তার যে নির্মাণ, তার যে বিস্তার, তার সাক্ষী কিন্তু দিলদার হোসেন পুরোটাই। এবং সেই জায়গা থেকে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা এটাই যে এই কাজটা করতে গিয়ে 7টা ছেলের সংসারকে বাড়াতে বাড়াতে 42,500 পরিবারকে যুক্ত করে যে সংসার হয়েছে, যার 17,000 পরিবার, 17,000 ছেলে মেয়ে আমাদের সঙ্গে যুক্ত আছে। আর তার সঙ্গে আপনাদের মতো টিচারের সংখ্যা সব মিলিয়ে যদি স্টাফ সব ধরি প্রায়
প্রায় 20,000 মানুষের সংসারটা চলছে এবং খুবই শান্তির সঙ্গে আনন্দের সঙ্গে কেটে গেল, দেখো তো কেটে গেল নাকি, গ্যাস কেটে গেছে না স্যার, এখানে কেউ একটা শেয়ার করেছে, আমি এখানে পার্টিসিপেট অপশনটা অফ করে দিচ্ছি। তাহলে বলে যাব স্যার এক মিনিট, কে আপনারা শেয়ার করলেন আপনাদের মাঝখানে, শেয়ারটাকে অফ করুন। আনিসুর আলী খান, আপনি কে এটা মাঝখানে শেয়ার করে দিলেন? আপনাকে অনুরোধ করছি এটাকে বন্ধ করুন। আমি এ করবো, পার্টিসিপেন্টে গিয়ে আমি ইয়ে করতে বাধ্য হব। মনটা নষ্ট হয়ে যাচ্ছে। আনিসুর আলী খান, তাই তো? হ্যাঁ স্যার বলুন। আসলে হয় কি, একটা কথা বলতে গেলে তো আটকে যায়, চেষ্টা বলে মুশকিল, এটা সবাইকে বুঝতে হবে। যাই হোক, এটার জন্যই কিন্তু এই ওয়ার্কশপ, মানে এই শেখাটা সবাইকে শিখতে হবে, কারণ কেউ আমরা শিখে আসিনি, তো আমাদের সবাইকে শিখতে হবে। তো এরকম ভুল হবে, ভুলের মধ্যে দিয়ে আমরা শিখবো। যেটা বলছিলাম যে সেই জায়গায় পজিটিভ থিঙ্কিংটাই সবচেয়ে বড় বিষয় হয়েছে। এবং সেক্ষেত্রে আমি প্রায় বলি, আজকে কালকেও বলেছি, আজকেও সে কথাটা বলবো, যে নানান ধরনের সিচুয়েশনের মুখোমুখি হতে হয়েছে এই আল আমিন মিশনকে, এবং তার দায়িত্বে যেহেতু আছে সেজন্য ব্যক্তিগতভাবে আমাকেও। এবং সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা হচ্ছে, যে কোনো ঘটনা সেটা যত প্রতিকূল হোক না কেন, যত সেটা ক্ষতিকারক হোক না কেন, যতই সেটা কঠিন হোক না কেন, পীড়াদায়ক হোক না কেন, সবটার মধ্যেই আমি দেখেছি যে আলামিনে যখন এই ধরনের পাহাড় পরিমাণ প্রতিবন্ধকতা, প্রতিকূলতা, বাধা বিঘ্ন জমা হয়েছে, একেবারে বলা যায় যে জমতে জমতে এরকম পাহাড় হয়ে গিয়েছে, তো সেই পাহাড়ের দেখে, সেই বাধা দেখে থমকে কিন্তু কোনোদিন যায়নি। সবসময় আমার অ্যাটিটিউডটা ছিল এরকম যে আমাকে এগোতে হবে, পেছনের কোনো ব্যাপার নেই, মুখ ফিরেতে আমি আর ঘুরবো না, এগোতেই হবে। এবং সেখানে গিয়ে ধাক্কা খেয়েছি, হয়তো কখনো কখনো রক্তাক্তটা ফিজিক্যালি না হলেও সেটা মেন্টালি হতে হয়েছে অনেক সময়। কিন্তু সেই অবস্থাতেও কিন্তু এই শক্ত হয়ে দাঁড়িয়ে এই পাহাড় ভেদ করে গুহার মতো রাস্তা তৈরি করে ওপারে যেতে হচ্ছে, বা পাহাড় টপকে যেতে হয়েছে। এবং সেগুলো অতিক্রম করার ফলে দেখেছি যে আমাদের জন্য কি আল্লাহ পাক কি উপহার রেখে দিয়েছেন। এবং সেটা দেখতে দেখতে আমার এই অভিজ্ঞতার ফলে যেটা সুবিধে হয়েছে, আপনারা কে কিভাবে নিয়েছিলেন আমি জানি না, কিন্তু যেদিন এই লকডাউন ঘোষণা হচ্ছে তার একদম প্রাককালে, মানে প্রধানমন্ত্রীর ঘোষণার আগেই যখন বুঝেছিলাম যে লকডাউন ঘোষণা হচ্ছে বা রাজ্যে হয়েছিল, সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছিলাম। এবং সেদিন থেকে আমি মিশনে থেকে গিয়েছিলাম, বাড়ি না গিয়ে এটা বুঝেছিলাম যে আমি যদি চলে যাই আমার সব স্টাফ চলে যাবে, এবং তাহলে মিশনটাই বসে যাবে, 20,000 লোকের সংসারটা বসে যাবে। অতএব সবাইকে নিয়ে যদি সংসারটাকে টিকিয়ে রাখতে হয়, তাহলে আমাকে একদম তাৎক্ষণিক সিদ্ধান্ত যে আমাকে এখানে থেকে যেতে হবে, এবং থেকে গিয়েছিলাম। এবং মিশন চলছে, শুধু চলছে নয়, আপনাদের হয়তো বিশ্বাস হবে না, আপনাদেরকে এত সায়েন্সের টিচার আপনারা আছেন, আপনারা কে কি ভাবছেন জানি না, আমি যেহেতু দায়িত্বে আছি সেজন্য বলছি, মিশন কিন্তু আগে যা চলতো তার থেকে আরো ভালো চলছে। এবং ভালো চলছে মিনস যে আমাদের কাছে প্রচুর টাকা পয়সা আসছে, এটা যেন ভাববেন না, কারণ হস্টেল বন্ধ, ছেলেদের মান্থলি ফিজ আসেনি। কিন্তু ভালো চলছে এই সেন্সে, যে কথা আমরা আপনাদের বিভিন্ন সময় মিটিং এ গিয়েছি বলেছি, টিচার সব শুনেছেন বা শোনেনি ছেলেদের কাছে, যে আমরা ওই কাতারে গিয়েছিলাম, বা হায়দ্রাবাদে গিয়েছিলাম, দিল্লি গিয়েছিলাম, বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ শুনে এসে যেটা আমরা বুঝেছিলাম, যে আমরা যে ফিজিক্যাল ওয়ার্ল্ডে আছি, এই ফিজিক্যাল ওয়ার্ল্ডটা আস্তে আস্তে কিন্তু ভার্চুয়াল ওয়ার্ল্ডে যাচ্ছে। অর্থাৎ আগামী দিন আসছে যেখানে ভার্চুয়াল ওয়ার্ল্ড কিন্তু খুব গুরুত্ব পেয়ে যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, মানে আমাদের মাথায় যে বুদ্ধি আছে, মানুষ এই বুদ্ধিকে কাজে লাগিয়ে মেশিনের ভিতরে এমন বুদ্ধি ঢুকিয়ে দিচ্ছে যে মানুষ সেখানে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, অপ্রয়োজনীয় হয়ে যাবে, মানুষকে অনেক ক্ষেত্রে লাগবে না, সেখানে মেশিন কাজ করবে। এই যুগ
বলুন, কটা প্রতিষ্ঠান করতে পেরেছে। আমরা এই লকডাউন পিরিয়ডে ইংলিশ মিডিয়ামের 250 ছেলে মেয়ে ভর্তি হয়েছে, তাদের ক্লাস চলছে, সুন্দরভাবে ক্লাস চলছে। এবং 11 সায়েন্সে আমাদের কাছে 2200 ছেলে মেয়ে ভর্তি হয়েছে, এবং তাদের যে ক্লাসটা চলছে এত ভালো ক্লাস হচ্ছে যে আমাদের টিচাররা বলছেন এরকম ক্লাস জুমে যেহেতু হচ্ছে, ইন্টারাকশন হচ্ছে, এরকম ক্লাস তো ক্লাসে বসে হয়নি। এত সুন্দর ছেলে মেয়েরা প্রশ্ন করছে, তার উত্তর দিচ্ছে। এবং সব মিলিয়ে দেখছি যে এই ভার্চুয়াল সিস্টেমের মধ্যে দিয়ে, ডিজিটাল সিস্টেমের মধ্যে দিয়ে ঘরে বসেই কিন্তু পড়া হয়ে যাচ্ছে। সেই জন্য আমার একটা নতুন কনসেপ্টের কথা আমি গার্জেনদের এখন প্রায় বলছি যে আমরা 7টা ছেলে নিয়ে শুরু করেছিলাম, মিশন বাড়তে বাড়তে 42,000-এ হলো। এখন আবার আমরা ফিরে যাচ্ছি 7টা ছেলে মেয়ের সংসার, অর্থাৎ আপনাদের বাড়িতে আমরা ঢুকে যাচ্ছি। আপনাদের বাড়িগুলোকে আমরা মিশনের ক্ষুদ্র সংস্করণ তৈরি করতে চাইছি, এবং সেটা গার্জিয়ান মিটিং আমাদের রোজ বলতে হচ্ছে। এবং সেই জায়গা থেকে আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা যে দায়িত্বে আছেন সেই দায়িত্বটা কতটা গুরুত্বপূর্ণ। এবং এখানে আপনাদের কাছে একটা বড় সুযোগ, সেই সুযোগটা হচ্ছে যে আপনাদের প্রত্যেকের ভিতরে পোটেনশিয়ালিটি আছে। আমরা নিজেরাই জানি না আমাদের ভিতরে কি ক্ষমতা আছে, কতটুকু ক্ষমতা আছে। আমিও তো নিজে বুঝতে পারি না। আমি এখন তো অবাক হয়ে যাই যে আমি যখন ক্লাস 5-এ বসতাম তখন একেবারে পেছনের বেঞ্চে বসতাম, লজ্জায় ভয়ে কথা বলতে পারতাম না। সেই কথা না বলতে পারা ছেলেটার এখন কাজই আল্লাহ করে দিয়েছেন, কথা বলাটাই আমার কাজ। আজকে আমার 4টে মিটিং আছে, তো কথা বলাটাই কাজ হয়েছে। আমি নিজেও তো বুঝতে পারি না যে আমার মতো একটা গ্রামের একটা সাধারণ ছেলের ভিতরে আল্লাহ এই এত কথা ঢুকিয়ে রেখে দিয়েছিলেন। অথচ আমি যখন ক্লাস 5-এ বেঞ্চের পেছনে বসে থাকতাম তখন তো আমি বুঝতাম না যে আমার ভিতরে এটা আছে। অর্থাৎ আপনাদের ভিতরে সেই পোটেনশিয়ালিটি কার ভিতরে কতটা আছে আপনারা নিজেরাও তা কিন্তু জানেন না। এবং সেই জায়গা থেকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই সুযোগ আমাদের কাছে একটা বড় সুযোগ। আপনারা অনেকেই অনলাইনে ক্লাস করছেন, এবং সেই আগে যে ক্লাসটা করেছেন আপনাদের অনেককে দেখেছি ঘুরতে ঘুরতে করিডোরে দরজা বন্ধ করে রেখেছেন, জানালা বন্ধ করে রেখেছেন। আপনারা যখন ক্লাস নিচ্ছেন, ছাত্র বা ছাত্রীরা তারা যা বুঝছে পাশ থেকে যে হেঁটে যাচ্ছি, শোনার কোনো সুযোগ নেই। আপনারা অনেকেই দরজা বন্ধ করে রেখেছেন, খোলা থাকে না। কিন্তু কোভিড-19 আপনাকে এমন একটা জায়গায় ঠেলে দিল যে দরজা খোলা শুধু নয়, আপনি যে ক্লাসটা নিচ্ছেন সেই ক্লাসটা যে ছেলের বা মেয়ের সেই ক্লাসটা যে ছাত্রছাত্রী দেখছে, তার বাবা মা দেখছেন, তারা হয়তো কেউ স্কুলের টিচার কিংবা কলেজে অধ্যাপনা করে, আপনি যে সাবজেক্টটা পড়াচ্ছেন সেই সাবজেক্টে, কিংবা তার কোনো দিদি বা দাদা বা তার বাড়ির কেউ যারা কিন্তু ওই সাবজেক্টে গবেষণা করছে, রিসার্চ করছে, সে কিন্তু আপনার ক্লাসটা ফলো করছে। অতএব সেই ক্লাসটা যদি আপনি ঠিক মতো না নিতে পারেন, একটা শব্দ যদি বোর্ডে লেখেন সেটা যদি বানান ভুল করেন, কিংবা কোনো থিওরি যদি একটা ভুল বুঝিয়ে দেন বা ভুল বোঝানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু ধরা পড়ে যাবেন। এবং স্বাভাবিকভাবে আপনি ক্লাসে গেলে, যেটা ফিজিক্যাল ক্লাসে গেলে যেভাবে প্রস্তুতি নিতে হতো, এই ভার্চুয়াল ক্লাসে কিন্তু তার থেকে অনেক বেশি তৈরি হয়ে আপনাকে যেতে হবে। এবং সেই জন্যেই আমরা এই যে এখন যে আমরা 3 মাসের যে ব্যবস্থা করেছি, সেক্ষেত্রে আমরা বলেওছি আপনাদের যে এখন যে স্যালারিটা আমরা কিছুটা কেটে দিচ্ছি, তা থেকে আমাদেরকে বের করতে হবে যে তারা কোন টিচাররা নিজেদেরকে তৈরি করার চেষ্টা করেছেন। এটা একটা সুযোগ। আমি আগেই বলছিলাম এই যে একটা ভুল হয়ে গেল, কিন্তু সেই ভুলটার জন্য কিছু মনে হলো না, কিন্তু এটা মাথায় রাখতে হবে এই ভুলটা যেন না হয়, এবং সেটা শিখে নিতে হবে, এবং শিখে নিয়ে এমন ভাবে তৈরি হতে হবে, এই টেকনিক্যালি সাউন্ড হতে হবে, যাতে ক্লাস অপারেট করতে, ক্লাস কন্ট্রোল করতে, বা এই ধরনের যখন আমরা জুমের মধ্যে দিয়ে কোনো মিটিং করব সেই সিস্টেম গুলো ভালো করে বুঝে জেনে অপারেটটা করবো, নাহলে করবো না। আমাকে তো বুঝতে হবে যে জিনিসটা কি অসুবিধাটা হয়। এবং সেই জায়গা থেকে আমার ধারণা যে আপনাদের মাঝখান থেকে কিছু জিনিয়াস উঠে আসবে, যেটা আমরা এতদিন আমাদের নজরে পড়েনি, যে কোন টিচারটা একেবারে জিনিয়াস ছিল। আমার প্রফেসর A.K. জালালউদ্দিন সাহেব বলছিলেন যে আপনাদের মাঝেই বেশ কিছু টিচার আছে সায়েন্সের এবং অন্য সাবজেক্টও, যারা কিন্তু খুবই ট্যালেন্টেড বা জিনিয়াস। তাদেরকে যদি কাজে লাগানো যায় তাহলে বিশাল ভাবে তাদের কাজে লাগাতে পারি। এখন আমাদের যেটা বিষয়, আমরা যেটা করতে চাইছি, ক্লাস 11 এর ক্ষেত্রে আমরা যেটা করছি, ক্লাস 11 এর ক্লাসে আমরা যে সব সায়েন্সের ক্ষেত্রে যারা একেবারে নিট বেসড পড়ান, খুবই ভালো পড়ান, একেবারে A+ গ্রেডের যে টিচার, সেই টিচারদের দিয়ে কিন্তু আমরা ক্লাস করাচ্ছি। সেটা কোনো টিচার হয়তো খলতপুরের, কোনো টিচার হয়তো নয়াবাজের, কোনো টিচার হয়তো উলুবেড়িয়ার, কোনো টিচার হয়তো খলিশানির, কোনো টিচার হয়তো পাথরচাবড়ি, বিভিন্ন জায়গার টিচার যারা একদম বেস্ট,
ক্রিম, তাদেরকে দিয়ে কিন্তু ক্লাসগুলো করাচ্ছি এবং সেই ক্লাসগুলো একটার পর একটা বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যাচের ক্লাস হয়ে যাচ্ছে। অতএব আপনার কাছে এটা একটা চ্যালেঞ্জ যে আপনি নিজেকে তৈরি করবেন না আপনি নিজেকে উপরে তুলবেন না আপনি হারিয়ে যাবেন, নির্ভর করছে আপনার দৃষ্টিভঙ্গির উপরে। অর্থাৎ আপনার কাছে এটা অপরচুনিটি হতে পারে, আপনার কাছে এটা ডিসঅ্যাডভান্টেজও হতে পারে, সেটা আপনি কেমন করে নেবেন সেটা কিন্তু আপনার বিষয়। এবং আমার এই যে কাজটা আমি করি একেবারে ৪৩ বছর ধরে যে কাজটা করছি, এই কাজের ভিতরে একটা প্রেরণা, একটা একটা আলাদা ইমোশন বা একটা প্যাশন আছে এবং সেই প্যাশন থেকেই কাজটা করি। এবং সেই প্যাশন যদি আমাদের ভিতরে থাকে, আমাদের ভিতরে সেই আবেগ যদি থাকে যে আমি যে কাজটা করছি সেই কাজটাকে ভালোবেসে করতে পারার মধ্যে যে আনন্দ, সেটা কিন্তু শুধু কাজ করছি বলে কাজ করলে সেটা আনন্দ আমার মনে হয় পাওয়া যায় না। ঠিক যে কোনো জিনিস আমরা যখন খাই তখন আমরা গিলে গিলে খেয়ে নিতে পারি, কিন্তু যখন চিবিয়ে চিবিয়ে খাই যে স্বাদটা পাই সেটা গিলে খেলে সে স্বাদটা কিন্তু পাওয়া যায় না। প্রকৃতি সেইভাবেই তৈরি করেছে। ঠিক একইভাবে আমরা যখন কোনো সাবজেক্টের গভীরে ঢুকি তখন যে রসটা অনুভব করতে পারি, সেই সাবজেক্টের উপর দিয়ে যদি ভেসে যায় আর সেই উপর দিয়ে ভেসে যেটুকু মাথাতে ঢুকলো সেটাই যদি ছেলেদের মেয়েদেরকে বলতে যাই, তাহলে সেই সাবজেক্টের আনন্দ, পড়ানোর আনন্দটাও পাবো না আর কাজটা করেও তৃপ্তি পাবো না। সেই জন্য সেই যে সাবজেক্ট আমরা পড়াবো সেই সাবজেক্টটা বুঝতে হবে এবং সাবজেক্টের গুরুত্বটা বুঝতে হবে। আজকের যে সাবজেক্ট সেটা ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এই 4টে বিষয় নিয়ে আজকের এই ওয়ার্কশপ, আজকের এই আলোচনা। এবং এই যে 4টে বিষয়ের যে গুরুত্ব গোটা পৃথিবীর মানুষের কাছে, 700 কোটি মানুষের কাছে যে গুরুত্ব, সেটা যে কি অপরিসীম সেটা আমাদেরকে বুঝতে হবে। এবং সেদিক থেকে যদি দেখেন তাহলে সায়েন্সের মাদার অফ সায়েন্স বলা হয়, আপনারা আমার থেকে ভালো বোঝেন ম্যাথমেটিক্সকে। এবং আপনি যাতেই যাবেন না কেন তাতেই কিন্তু ম্যাথমেটিক্স কিন্তু আছে, ম্যাথমেটিক্স বাদ দিয়ে কিছুইটা করতে পারবেন না। আপনি আপনি ফিজিক্স পড়বেন সেখানে প্রবলেম সলভ ম্যাথমেটিক্স লাগবে, কেমিস্ট্রির মধ্যে লুকিয়ে আছে। আর বায়োলজি অনেকে ম্যাথমেটিক্স ছেড়ে দিয়ে বায়োলজি পড়ে, যেহেতু তাতে সম্ভবত ম্যাথমেটিক্স বেশি লাগে না। কিন্তু আমাদের আলামিন মিশনে দেখছি আমাদের অভিজ্ঞতা যে বায়োলজি টিচার যারা যে ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে সেই ছেলে মেয়েদের একটা বড় অংশ তারা কিন্তু ডাক্তার হচ্ছে, মেডিকেল ফিল্ডে যাচ্ছে। আর মেডিকেল ফিল্ডে গিয়ে যখন তাকে কাজ করতে হবে সেই কাজের ক্ষেত্রে কিন্তু ম্যাথমেটিক্স লুকিয়ে আছে। সে যদি ম্যাথমেটিক্স না বোঝে তাহলে সে প্রথম তার নিটে র্যাঙ্ক ভালো হবে না। ঠিক একইভাবে ম্যাথমেটিক্স যদি না বোঝে তাহলে সে ভালো অপারেশন করতে গেলে যা মেশিন পত্র সেখানেও কিন্তু ম্যাথমেটিক্স আছে। অতএব সেই জায়গায় নেটওয়ার্কের সমস্যা। স্যার আপনার কথা আসছে না স্যার, স্যার আপনার কথা আসছে না। এই যে আসছে, এবার একটু স্যার, এবার একটু। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এই এই যে নতুন পৃথিবীতে আমরা ঢুকছি তাতে কিন্তু বিজ্ঞানেরই প্রভাব বেশি। এবং আজকে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একসঙ্গে বসে কথা বলছি। আমার তো মনে হয় আপনারাও দেখছেন যে একবারে সামনে বসে কথা বলছি, মনেই হচ্ছে না যে আমরা একে অপরের দূরে আছি, একেবারে কাছে, শুধু টাচ করতে পারছি না এই যা। এবং সেই জায়গা থেকে যদি দেখি তাহলে দেখবেন যে যারা বলা হচ্ছে যে পৃথিবীর মধ্যে যে দেশের ছাত্রছাত্রীরা বিজ্ঞানে এগিয়ে আছে সেই দেশ তত উন্নত। তার জন্য জাপান বা অন্যান্য যারা উন্নত দেশগুলোতে যদি খোঁজ করেন তারা কিন্তু বিজ্ঞান নির্ভর সমাজ গড়ে উঠেছে বলেই, বিজ্ঞান মানসিকতা তৈরি তাদের হয়েছে বলেই তারা আজকে এই জায়গায়। পৃথিবীর উন্নত দেশগুলো যদি চর্চা করেন তাহলে দেখবেন
তারা কিন্তু এই বিজ্ঞানের উপর ভর করেই কিন্তু তারা উন্নত হয়েছে। অর্থাৎ আপনাদের কাছে যে বিশাল দায়িত্ব সেটা হচ্ছে বাছাই করা ছেলে মেয়েদেরকে আলামিন মিশনের এই ঘরানার মধ্যে, এই পরিবারের মধ্যে পাচ্ছেন, যাদের ক্লাস কোনো অফ হবে না, তারা রেগুলার ক্লাসে থাকছে এবং তারা খুব মনোযোগ সহকারে আপনাদের ক্লাস শুনতে চায়, জানতে চায়, পড়তে চায়। এই নয় যে তারা পড়তে চায় না, জোর করে পড়াতে হবে। শুধু তাদেরকে আপনাদেরকে ভালো করে জেনে বুঝে তাদেরকে পরিবেশনটা করতে হবে এই তৃপ্তির সঙ্গে। এই তৃপ্তিটা আসবে কখন? যখন আপনার ভিতরে এই বোধটা তৈরি হবে যে আপনি স্পেশাল, আপনি অর্ডিনারি মানুষ নন। আমরা প্রত্যেকটা মানুষ স্পেশাল, এক্সেলেন্ট, প্রত্যেকে অনন্যা, প্রত্যেককে অনন্য। কেউ কারুর থেকে আমরা বড় নই, কেউ কারুর থেকে আমরা ছোট নই। আল্লাহ পাক আমাদের এই আঙ্গুলের ছাপ যেমন আলাদা করেছেন প্রত্যেকের, যার জন্য আঙ্গুলের ছাপ দিতে হয় দলিলে, গলার স্বর সবার আলাদা, কেউ নকল করতে পারে সেটা আলাদা কথা। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষ কিন্তু স্পেশাল। সেজন্য স্রষ্টার সৃষ্টিটা এমনই, কেউ কাউকে আমরা ছোট করতে পারবো না, বড় করতে পারবো না। প্রত্যেকের গুরুত্বটা আলাদা আলাদা করে তিনি তৈরি করে দিয়েছেন, যদি সে গুরুত্বটা নিজের বোঝে। এবং সেই জায়গা থেকে যদি বোঝেন যে আপনার গুরুত্বটা কত, আপনি কত স্পেশাল, সেই স্পেশাল বোধটা যদি নিজের ভিতরে আসে, তাহলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে পাল্টে যাবেন এবং তখন কিন্তু আর ভাববেন না যে আমার কত মাইনে আছে, কত বেতন পাচ্ছি, কি তার বিনিময়ে আমি কতটা কাজ করব না, এটা না। তখন একটা ভিতরে তাড়না থেকে কাজ করবেন যে আমি তো এই কাজের জন্য প্রেরিত, আমি তো এই কাজের জন্য সৃষ্টি, আমাকে স্রষ্টা তো এই কাজের জন্য পাঠিয়েছেন। অতএব আমি সেই যে কাজের জন্য নিয়োজিত, যে কাজের জন্য আমি প্রেরিত, সেই কাজটা আমি করে এই পৃথিবী থেকে যাব। যারা আমরা বিশ্বাসী তাদেরকে বলবো যে যারা বিশ্বাস করি যে তিনি যখন ডাক দেবেন তখন ফিরে যাব। কিন্তু যতদিন এখানে থাকবো আমার যে কাজ নির্দিষ্ট, সেই কাজটা নিয়ে মেতে থাকবো। এবং সেখানে যদি আমরা দেখি এই কাজের সুফল আমরা কেমন করে পেতে পারি, আজকে দেখুন যে এই কোভিড-19 এর মধ্যে দিয়ে যদি দেখেন, তাহলে আজকের পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কমিউনিটি, সেই কমিউনিটি এখন মেডিকেল কমিউনিটি। সেটা আপনারা দেখছেন আমাদের দেশে, রাজ্যের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে যখনই আলোচনা হচ্ছেন, বক্তব্য রাখছেন, তারা কিন্তু ডক্টরস কমিউনিটির গুরুত্বটা দিচ্ছেন। কিন্তু সেই ডক্টরস তৈরি করার ক্ষেত্রে আজকে যে 4টে গ্রুপের টিচাররা আছেন, তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা কিন্তু আছে। একেবারে প্রত্যক্ষ ভূমিকা বায়োলজি গ্রুপে যারা আছেন তাদের আছে, যারা 5 থেকে ছেলে মেয়েদেরকে বায়োলজিতে ইন্টারেস্টেড বেশি করতে পারেন, তারা মেডিকেল ফিল্ডে যায়। কিন্তু তার সঙ্গে পরোক্ষ গুরুত্ব আছে ম্যাথমেটিক্সের, কারণ ফিজিক্স না হলে সে বুঝবে না, কেমিস্ট্রি বুঝবে না, ফিজিক্স কেমিস্ট্রি না হলে হবে না। এবারে ভেবে দেখুন যে এই ডাক্তার তৈরির ক্ষেত্রে আলামিন যে ডাক্তার তৈরির হচ্ছে, তাতে একটা বড় ভূমিকা আপনারা যারা টিচার তাদের। এবং সেক্ষেত্রে শুধু ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার যদি দেখেন, একটা গ্রুপ ইঞ্জিনিয়ার ছাত্র আমাদের প্রচুর, এবং তারাও কিন্তু সারা পৃথিবী জুড়ে আছে, আমাদের দেশে তো আছে, এবং তারাও কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ একদিকে যেমন মেডিকেল কমিউনিটির গুরুত্ব, তেমনি উল্টো দিকে যারা ইঞ্জিনিয়ার তাদেরও কিন্তু গুরুত্ব। সেই দুটোতেই কিন্তু আপনারা, একটাতে বায়োলজি সরাসরি, একটাতে ম্যাথমেটিক্স সরাসরি, আর ফিজিক্স এবং কেমিস্ট্রি যারা আছেন তারা কিন্তু দুটোতেই তাদের ভূমিকা আছে। এছাড়া আমাদের প্রচুর ছেলে মেয়ে আছে যারা একেবারে জিনিয়াস, সে আরিফের মতো, এরকম আরো অনেক আছে, সৈয়দ রামিজের মতো, যারা ফিজিক্স বা কেমিস্ট্রিতে তারা রিসার্চ করছে, গবেষণায় গিয়েছে। ফলে গবেষণার ক্ষেত্রে আপনাদের হাত দিয়ে অনেক ছেলে তৈরি হচ্ছে। এবং সেই জায়গা থেকে যদি দেখেন, আপনার যদি এই ভাবনাতে থাকে যে আমরা এমন ভাবে ছেলে তৈরি করব যে সেই ছেলে তারা যেখানেই যাক না কেন সারকে গুরুত্ব দেবেন। এবং আপনাদের আমি বলেছিলাম, আপনারা কেউ কেউ সেই গুরুত্ব পেয়েছেন বিভিন্ন ক্ষেত্রে। আপনাদের ছাত্ররা, আপনাদের হাতে তৈরি ছাত্ররা যারা যেখানে আছে, সেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কিংবা অফিসার হোক, কিংবা টিচার হোক, বা যে কোনো ফিল্ডে যারা আছে, তাদের কাছে যখন আপনারা গিয়ে দাঁড়ান, তারা কিন্তু আপনারা সুবিধে পান এবং পাবেন। আপনারা দেখবেন যে শুধু আপনারা কেন, আপনারা তো টিচার, আমাদের কোনো নন টিচিং স্টাফ, তারাও যারা আমাদের কাছে থাকে, এই ছেলেদের কাছে তারাও কিন্তু গুরুত্ব পায়। অতএব আপনার হাত দিয়ে স্রষ্টা কি করিয়ে নিচ্ছেন, সেটা কিন্তু আপনারা অনেকেই সেটা বোঝেন না, বুঝতে পারেন না। আমার নিজের ফিলিংসটা বলছি, সেই ফিলিংসটা হচ্ছে এটাই যে দেখছেন, এই যে আমার এখন খুব আনন্দ হয় এই কোভিড-19 পিরিয়ডে, অবাক হবেন
যে আবার কি মানুষ যে আজকে মানুষের এত দুরবস্থার উনি আনন্দের কথা বলছেন। আনন্দটা আমার এই জায়গায় যে আজকে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে অংশ মেডিকেল কমিউনিটির কথা আমি বলছি, সেই মেডিকেল ডাক্তার আমাদের অনেক ছেলে যারা কিন্তু এই কোভিড-19 এর এই কোভিড পেশেন্টদের, করোনা পেশেন্টদের তারা কিন্তু খুব আন্তরিকতার সঙ্গে চিকিৎসা করছেন। এবং তারা যেটা করছে তাদের এই কাজটা কিন্তু একটা ওয়ার্শিপ, যদি নিয়ত ঠিক থাকে তাহলে এটা কিন্তু ইবাদত, এটাই কিন্তু তার কাছে একটা মানে আল্লাহর সরাসরি সেবা করা হাদিসে আছে নবীর ভাষায় যদি বলি। এবং সেই জায়গায় আমার আনন্দটা এই জায়গায়, এই আনন্দটা আমি এই এসেছিল কোন জায়গায়, তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটাই যে আমি কলেজ জীবনে আমি পেয়ারলেস করতে গিয়ে আমি এজেন্ট হয়েছিলাম পেয়ারলেসে, 30% কমিশন পেতাম, পরে দেখলাম সাব অর্গানাইজার 20%, কিন্তু ইন্সপেক্টরকে দেখতাম 2 বা 3% কমিশন পাচ্ছে, কিন্তু ইন্সপেক্টর গাড়ি এবং বাড়ি। তা থেকে বুঝেছিলাম যে একটা এজেন্ট 30% পায় কিন্তু একটা ইন্সপেক্টর পায় 2% কিন্তু তার বেশি। অর্থাৎ তাতে বুঝেছিলাম আমি নিজে কি হলাম সেটা বড় কথা না, আমি ডাক্তার হতে পারি না, আমি ডাক্তার হলে কয়েক হাজার মানুষের চিকিৎসা করতাম, কিন্তু আমার ছোঁয়া পেয়ে, আমার সান্নিধ্যে, আমার কথায় যদি একটা ডাক্তার হয়, 10টা ডাক্তার হয়, তারা যে কাজটা করবে সেই কাজের নেকি, সেই কাজের সুফল, সেই কাজের যে ভালো দিক তার, সেটা কিন্তু আমি ওই কমিশন পাবো ইন্সপেক্টরের মতো। এবং সেই জায়গা থেকে যদি দেখেন তাহলে আপনারা যারা টিচার আছেন, আপনাদের হাত দিয়ে সমাজের এই যে ক্রিম ছেলে মেয়েগুলো যেভাবে তৈরি হচ্ছে, তারা সমাজের যে উচ্চতলায় উঠতে পারছে, তাদের ভিতরে যে লুকিয়ে থাকা যে সম্পদগুলো আছে, সেই সম্পদ মানে আমরা যেমন খনির নিচে আমরা খনিতে যেমন পাই বিভিন্ন সম্পদ, ঠিক তেমনি ভাবে তাদের ভিতরে যে সম্পদ আছে সেই খনি থেকে সেই সম্পদ বের করার ক্ষেত্রে আপনাদের বিশাল ভূমিকা আছে, বিজ্ঞান গ্রুপে যারা শিক্ষক আছেন। এবং ফলে আপনারা এরকম হাজার হাজার ছেলে মেয়ের কাছ থেকে সেই সম্পদকে তুলে আনছেন, এবং তারা যে আগামী দিনে এই সমাজের জন্য, এই রাজ্যের জন্য, আমাদের দেশের জন্য এবং কেউ কেউ এই গোটা পৃথিবীর মানুষের জন্য তারা যে কাজ করবে এবং সেই কাজে যে সুফল মানুষ পাবে, সেই সুফলের যে ফোটা ফোটা যে কমিশন নেকি পুণ্যি যাকে বলে বা দোয়াও বলতে পারেন, সেই সবার যে দোয়া পরোক্ষভাবে সেটা কিন্তু আপনারা সবাই পাবেন। এরকম যদি একটা প্যাশন থাকে, এরকম যদি একটা ইমোশন ভিতরে থাকে, তাহলে কে আমাকে কি বললো, কে আমার সমালোচনা করলো, কে আমার নিন্দে করলো, ক টাকা মাইনে পেলাম, কে আমাকে মাইনে দিল, কে দিল না, তাতে কিচ্ছু যায় আসে না। একটা নেশার মতো করে এই কাজটা করতে থাকবো এবং যত এর গভীরে যাব তত কিন্তু আমরা তৃপ্তি পাবো। এবং দেখা যাবে আমার ভিতরে যে লুকায়িত যে শক্তি ছিল, আমার ভিতরে লুকায়িত যে প্রতিভা ছিল, সেটা আপনি নিজেই বুঝে উঠতে পারবেন না যে আপনার ভিতরে কি সম্পদ ছিল। সেই জন্য কোভিড-19 করোনার মধ্যে দিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আমাদের কাছে একটা বড় অপরচুনিটি বলা যায়, যাতে আমরা এই সুযোগটা নিতে পারি। এবং আমি আশা করব আপনারা যারা শিক্ষক শিক্ষিকা আছেন আর গিয়া সেখানে আছে, আমাদের এটা শুরু, কিন্তু আগামী দিনে আরো সুন্দর করে করার চেষ্টা করব। আমি আশা রাখি যে আপনারা এটাকে সেইভাবে নেবেন এবং এখন এই ইন্টারনেটের যুগে নানান ভাবে আপনারা নিজেদেরকে তৈরি করতে পারেন। তো সেই তৈরির সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের এই হাজার হাজার ছেলে মেয়েদেরকে তৈরি করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেবেন এবং পরোক্ষভাবে দেখা যাবে যে আপনারাই কিন্তু এই জাতি গঠনের ক্ষেত্রে, দেশকে সুন্দর থেকে সুন্দরতর করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করছেন, কেউ প্রত্যক্ষভাবে, কেউ পরোক্ষভাবে। এই আশা নিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দেওয়ার মতো ভাষা নেই, যারা আমাদের সবসময় আদর্শ, স্যারকে আমরা সবসময় আদর্শ মেনে চলি এবং আমাদের অনুপ্রাণিত করে স্যারের এই কর্মদর্শন। এখনো আমরা ভক্তিযোগে আছি স্যারের কাছে, স্যার যেরকম কাজে যুক্ত হয়ে আছেন। আমরা এবার ডেকে নেব দিলদার হোসেনকে, আলামিন মিশনের স্টাডি সার্কেল দিলদার হোসেন স্যারকে আমি ডেকে নেব 2 চার কথা বলার জন্য। আলামিন মিশন স্টাডি সার্কেলের ডিরেক্টর দিলদার হোসেন স্যার।